স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে রপ্তানি আয় বেড়েছে 4.71%। জুলাই মাসে রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হলেও আগস্টের রপ্তানি বেড়েছে 27% বেশি। আজ আমরা আলোচনা করব রপ্তানি আয় নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক সচিব এবং ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান। ডক্টর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি। আজ আমরা আলাপ করতে যাচ্ছি যে বাংলাদেশের রপ্তানি, যে কথা বলছিলাম যে আগস্ট মাসে এবং যেটা দেখা যায় গত 2 মাসে রপ্তানি আয় বেড়েছে কিছুটা, যদিও সেটা লক্ষ্যমাত্রার চেয়ে কম। আমরা যখন এই কথা বলছি যে আমরা দেখেছি যে নিট পোশাক এবং ওভেন পোশাকে একটা রপ্তানি বেড়েছে, কিন্তু অন্যান্য খাতে যেমন চিংড়ি, পাটজাত পণ্য এবং সিরামিক্সের বিষয়ে রপ্তানি ওইখানে রপ্তানিটা একটা কমে গেছে। যদিও আমাদের বড় একটা অংশ আসে পোশাক শিল্প থেকে, ওই জায়গাটা কম দেওয়ার কি কোনো অশনি সংকেত বা কোনো চিন্তার বিষয় আছে কিনা? কারণ আমরা যখন সবসময় বলি যে আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে আসলে বড় করতে হবে, ডাইভার্সিফাইড করতে হবে। আপনি এটা সত্য যে আমাদের এক্সপোর্ট বাস্কেটটা ডাইভার্সিফাই করতে হবে, এটা সত্য। বাট আমাদের এখন এক্সপোর্টের স্ট্রেংথটা, যেটা রেডিমেড গার্মেন্টসে আমাদের স্ট্রেংথ এখন কম্পারেটিভলি আপনি যদি উইথ আদার কান্ট্রিজ বা আমাদের নেইবারিং কান্ট্রিজের সঙ্গে কম্পেয়ার করেন, তো ওয়ার্ল্ড মার্কেটে বাংলাদেশ ইজ এ বিগ প্লেয়ার। বাংলাদেশের এক্সপোর্ট অ্যাজ ফার অ্যাজ ওয়ার্ল্ড মার্কেট ইজ কর্নার, উই স্টুড সেকেন্ড আফটার চায়না। যদিও গ্যাপটা বড়, বাট উই আর ভেরি প্রাউড যে বাংলাদেশ সেকেন্ড এক্সপোর্টার অফ গার্মেন্টস। অ্যান্ড দেন আমাদের পাট এবং পাটজাত পণ্য, এটাও আমাদের একটা স্ট্রেংথ। এটা আমাদের একটা স্ট্রেংথ। এবং মাছ চাষের জন্য বাংলাদেশের ওয়াটার ইজ ভেরি সুইটেবল। মাছ চাষে আমরা অনেকটা পিছিয়ে আছি, এটাও আমাদের একটা স্ট্রেংথ। আর একটা স্ট্রেংথের সেক্টর ছিল আমাদের যেটা লেদার সেক্টর, দ্যাট ইজ আন্ডার থ্রেট নাও। কারণ হলো ইন্ডিয়া থেকে গরু আসা বলতেছে তারা বন্ধ করে দেবে। তো মোস্ট অফ দি গরু বাংলাদেশে আসে হচ্ছে ইন্ডিয়া থেকে, তো চামড়ার অ্যাভেলেবিলিটি আর ওখান থেকেই বেশি হয়। বাট ইন এনি কেস আমরা আরএমজিতে যে এফিসিয়েন্সিটা ডেভেলপ করেছি, সেটা আমরা হয়তো লেদার সেক্টরে সেই এফিসিয়েন্সি আমরা দেখাতে পারবো। মাছের বিষয়টা হলো যে মাছ এইবার ইউরোপে একটু কম গিয়েছে, যার ফলে বাংলাদেশের কম্পারেটিভলি যে এক্সপেক্টেড গ্রোথ হওয়ার কথা ছিল সেটা হয়নি। তবে আশা করি এটা আমাদের একটা স্ট্রেংথের জায়গা, এটা উইল রিকভার ভেরি সুন। তবে আনফর্চুনেটলি এখনও আমাদের পার হেক্টর প্রোডাকশন যদি আপনি ভিয়েতনাম বা থাইল্যান্ড বা এরকম মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া এদের সাথে কম্পেয়ার করেন, তাহলে এটি ভেরি ভেরি লো। আমি যেটা এই সেক্টরের সাথে যারা জড়িত, সরকার এবং যারা প্রাইভেট সেক্টর ফার্ম আছে, তাদেরকে আমি যেটা অনুরোধ করতে চাই যে তারা এই সেক্টরে বোথ ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ তাদের ব্যবস্থা নেওয়া উচিত হবে। কারণ আমাদের এখানে প্রোডাকশন পসিবিলিটি আরও বেশি রয়েছে এবং প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার বহুত সুযোগ রয়েছে। গার্মেন্টস সেক্টরে আমি আরেকটা কথা বলে রাখি যে গার্মেন্টস সেক্টরেও আমরা কতিপয় এইচএস লাইনে কনসেন্ট্রেট করে ফেলতেছি, যেটা আই থিঙ্ক টাইম হ্যাজ কাম নাও actually for us to diversify even in the garments, higher value addition প্রোডাক্টের দিকে আমাদের আস্তে আস্তে যেতে হবে। এখন চায়না যে সমস্ত জিনিসগুলো ছেড়ে দিচ্ছে বিকজ অফ দি ইনক্রিজড অ্যান্ড হায়ার লেবার কস্ট, সেই সমস্ত জিনিসগুলো যাতে বাংলাদেশে অ্যাডাপ্টেড হতে পারে, এবং হুইচ ইজ এ ভেরি স্ট্রং পসিবিলিটি যে বাংলাদেশে এটা অ্যাডাপ্ট হবে। তো আমি সেদিকে নজর দেওয়ার জন্য আমি বোথ গার্মেন্টস যারা ব্যবসায়ী আছেন এবং সরকারকেও বলবো একটু অ্যাটেনশন দেওয়ার জন্য এদিকে। আমাদের গার্মেন্টসগুলো যে ঝুঁকির ভিতরে ছিল, সেই ঝুঁকিটা এখন নেই, সেই ঝুঁকিটা এখন তৈরি হতে হয়েছে। সো দিস ইজ আওয়ার টাইম টু গো ফর এ টেক অফ। ধন্যবাদ। আমি গার্মেন্টস প্রসঙ্গে ফিরে যাব, তার আগে আমি একটু চামড়া আসতে চাই। আপনি বলছিলেন চামড়া আমাদের একটা বিপুল সম্ভাবনা রয়েছে এবং আন্ডার থ্রেট, যেহেতু এই বছর ভারত থেকে বা আমাদের গরুর চাহিদা কম থাকতে পারে বলে আমরা মনে করছি।
এর পাশাপাশি আরেকটা থ্রেট ছিল, যেটা হচ্ছে আমাদের বারবার বলা হচ্ছিল যে আমাদের যে চামড়া প্রক্রিয়াজাতকরণ, যেটা সাধারণত এখন হাজারীবাগে করে থাকি, সেখান থেকে সেটাকে আমরা সাভারে ট্যানারি পল্লীতে স্থানান্তরের কথা ছিল। সেটা দীর্ঘ সময় ধরে এটা এখনো কাজটা হয়নি, এবং যেটা হয় যে ইউরোপিয়ান যারা বায়ার তারা একটা কম তারা বলছেন যে এখানে তারা যদি পরিবেশসম্মতভাবে না হয় সেটা তারা আসলে কিনতে পারবে না এখান থেকে। এই থ্রেটটাকে আসলে এড়াবার জন্য, অ্যাভয়েড করবার জন্য আমরা আসলে কিছু করছি কিনা? আপনি আসলে দুইটা থ্রেড আপনি রাইটলি মেনশন করেছেন। প্রসেসটা যেটা আমাদের ইয়েতে যাওয়া, নয়ারহাটের ওখানে যাওয়ার কথা, সেটা খুব ধীরে হচ্ছে, এটা সত্য। তো আমি মনে করি যে আমরা গার্মেন্টসের অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপে পড়ে আমরা যে শুদ্ধিটা করলাম, লেদার সেক্টরে ওই চাপে পড়ার দরকারটা কি? আমার মনে হয় দ্য টাইম হ্যাজ কাম নাও যে আমাদেরকে একটু বেশি স্ট্রং হতে হবে, ওই হাজারীবাগ থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। এটাকে একটা বিরাট শিল্প সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। এখানে ভ্যালু এডিশন অনেক বেশি। এবং আমার কি ধারণা জানেন, আমার ধারণা হলে যে একসময় বাংলাদেশের লেদার সেক্টর গার্মেন্টসকে সুপারসিড করবে। দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি অফ ডুইং দ্যাট, কারণ এটা লেদারটা আরো বেশি লেবার ইন্টেন্সিভ, আরো বেশি লেবার ইন্টেন্সিভ কাজ। এবং হ্যান্ডমেড যে সমস্ত জিনিসপত্র তৈরি করা যায় লেদারে, একটা হ্যান্ডব্যাগ, যেটা একটা হ্যান্ডব্যাগ $2000 বিক্রি হতে পারে, অথচ আপনি কিন্তু এইটা গার্মেন্টসে পারবেন না। আর থ্রেটের কথা যেটা বলছিলাম সেটা হলো যে ইন্ডিয়া গরু আসতে তাদের স্বরাষ্ট্র মন্ত্রী বারবারই করে বলছেন। গত সপ্তাহেও দেখলাম, গত পরশু দিনও দেখলাম তার একটা স্টেটমেন্ট যে গরু আসতে দিবেন না বাংলাদেশে। বাট স্টিল ওই যে আমি আপনাকে বললাম, আমাদের দেশে গার্মেন্টসে আমরা ইন্ডিয়ার চেয়ে স্ট্রং, রাইট, কিন্তু আমরা কিন্তু তুলা উৎপাদন করি না। তুলা আমরা ইন্ডিয়ার থেকেই আনি, ঠিক আছে? তো সুতরাং ওটা একটা থ্রেট, কারণ ওটা ইজিলি অ্যাভেলেবল ছিল। আমরা কোরবানির সময় বা রেগুলার গরু আসলে গরুটা এখানে গোশটা বাংলাদেশে এরা নিজেরা খাইতো এবং এক্সপোর্টও করতো কিছু, আর চামড়াটা আমাদের দেশে থেকে যেত। আমরা এখন চামড়া ইম্পোর্ট করা শিখেছি। আমাদের দেশের যারা ব্যবসায়ী আছেন, লেদার ব্যবসায়ী আছেন, তারা ইদানিং বেশ ভালোভাবেই, ভালো আকারেই তারা চামড়াও ইম্পোর্ট করছেন। তো সুতরাং আমি এটা খুব টেম্পোরারি একটা থ্রেট হবে। এই জন্য আমি গভর্নমেন্টকে এবং ওই সেক্টরে যারা ব্যবসায় জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব টু বি ভেরি কেয়ারফুল, বাট এখানে প্যানিকই হওয়ার কিছু নাই। ইউ ডোন্ট নিড টু বি অরিড। ওই চামড়া বাংলাদেশ ক্যান বাই ইট অ্যাট এ হায়ার প্রাইস দেন ইন্ডিয়া। আমরা যদি পাটজাত পণ্যের কথা আপনি বলছিলেন যে এটাও একটা বড় আমাদের সুযোগ ছিল আর কি, কিন্তু যেহেতু পরিবেশসম্মত একটি পণ্য, এর ভবিষ্যৎ বাজার আসলে সামনে বাড়বে, কিন্তু সেই সুযোগটা আমরা নিতে পারছি না। আমি এই একটা জায়গায় আমি আসলে নিজেও একটু কনফিউজড যে আমরা পাটের জেনোম আবিষ্কার করার পরেও আমরা পাটের যে আঁশটা, এটাকে এখনো আর একটু উন্নত কেন করতে পারতেছি না? সূক্ষ্ম করা যাবে না কেন? হ্যাঁ, সেটাই বলতে, কেন আরো উন্নত করতে পারতেছি না? কেন আমার এই পাটের শুলা এবং পাটের ফাইবার দিয়ে, যেরকম যে গাড়ির বডি হইতেছে আজকাল, এটা কেন আমার এটা দিয়ে হবে না? এইটা আমার দেশে কেন আমি এই রিসার্চে এবং এই ডেভেলপমেন্টে যাচ্ছি না? এটা আমার একটা দুঃখের বিষয়। এটা আমার যাওয়া উচিত, কারণ এটা আমার স্ট্রেংথ, এটা হচ্ছে আমার ন্যাচারাল স্ট্রেংথ, এবং আমার ভ্যালু এডিশন এখানে একেবারে অলমোস্ট 100%। তো এটা আমাদের করতে হবে। আর জুট গুডসের দিকে আমাদের ফাইবারটাকে যেমন ডেভেলপমেন্ট করতে হবে, সাথে সাথে জুট গুডসের দিকে এটা আমাদের যেতে হবে। আর পাটের যে পাটখড়িটা আছে, এইটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মানে ইনপুট হিসেবে যে কোনো প্রোডাকশন। এখান থেকে আমি মনে করি যে এটার মন্ড তৈরি করে এটা থেকে কাগজ যেমন হচ্ছে, কাগজ হতে পারে, অন্যান্য ফাইবারের তৈরি করে এটার দ্বারা আপনি শক্ত যেসব ফার্নিচার এটা সেটা মোল্ড করে এটা হতে পারে। তো আমি মনে করি যে এই দিকটা আমাদের সরকারের পক্ষ থেকেই প্রথম নজর দিতে হবে, কারণ প্রাইভেট সেক্টর তো শুধু বিজনেস মোটিভটা দেখে। বাট স্টিল পিপিপির বেসিসেও আমরা পাটের ডেভেলপমেন্টটা আমাদের করতে হবে, জুট এবং জুট গুডসের। আপনি পিপিপির কথা বলছিলেন। পিপিপি দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশের কথা বলছি, কিন্তু ঠিক যে অর্থে এটা জনপ্রিয়তা পাওয়ার কথা সেটা হয়নি। সে অর্থে প্রাইভেট সেক্টরের উদ্যোক্তারা এখানে এগিয়ে আসেনি। তারা বড় কথা বলছেন যে এখানে পলিসির একটা সমস্যা, অভাব রয়েছে। তারা বলছেন যে রিটার্ন অন ইনভেস্টমেন্টের বিষয়টা তারা পরিষ্কার নয়। আপনি দীর্ঘদিন সরকার ছিলেন, আসলে সরকার কিভাবে চিন্তা করছিলেন? দেখেন, সরকারের তো সব লোক একরকম চিন্তা করে না।
আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দিই, বিশেষ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি কিন্তু এইসব ব্যাপারে খুব 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 পরিষ্কার পরিষ্কার স্টেপগুলো, আইন কানুন ফ্রেমওয়ার্ক যা তৈরি করার সেটা তিনি করেছেন। সমস্যা হলো আমরা যারা ব্যুরোক্রেসিতে ওইখানে ইনভলভ আছি, জি, তাদের আমি মনে করি যে এটা বলা ঠিক অন্যায় হবে কিনা জানি না, আমি কিন্তু দুঃখের সাথে বলতেছি যে আমার মনে হয় যোগ্যতার প্রচন্ড অভাব। আচ্ছা, They don't understand the private sector, they don't understand the business. If somebody, কোনো ব্যুরোক্রেট যদি বিজনেস এবং প্রাইভেট সেক্টর না বোঝে এবং তার হার্টকে না বোঝে, তাহলে তার পিপিপি ওই পজিশনে তার পোস্টিং হওয়া উচিত না এবং তার দেওয়া উচিত হবে না সরকারের। আমার মনে হয় প্রবলেমটা ওই জায়গায়। আমাদের দেশের ব্যবসায়ীরা বেসিক্যালি ফার্স্ট জেনারেশন ব্যবসায়ী। জি, মূলত তারা মূলত যে জায়গায় দুটো মুনাফা চোখে দেখতে পাবে, বুঝতে পারবে, সেইখানে সে যাবে। সে কি করে বুঝবে যে ঢাকার থেকে চিটগং আমি যদি একদম উড়াল সেতু বানাই এবং সেটা লাভজনক হবে, এটা তাকে কে বুঝাবে? এটা সরকারকে বুঝাতে হবে। যে লোকটা ওখানে থাকবে তার কাজে স্টেকটা সরকারকে বেশি নিতে হবে, ও অল্প পয়সায় ওকে লাভ বেশি দিতে হবে আস্তে আস্তে ইন্টারেস্টেড করার জন্য। আপনার দেখেছেন ব্যাংকক থেকে ব্যাংকক শহর পর্যন্ত, এয়ারপোর্ট থেকে শহর পর্যন্ত উড়াল সেতু। আমার দেশে এটি হতে পারে এবং এটি লাভজনক হবে, কিন্তু এইটি করার বা বোঝানোর জন্য যে ব্যুরোক্রেসির যে যোগ্যতাটা দরকার, আমার মনে হয় সবাই ওখানে ব্যুরোক্রেটের মতো বসে থাকে। কেউ আপনি ফর্ম নিয়ে আসলেন, আপনার ফর্মে তো এটা হলো না, ওটা নাই, এই টাকা আপনাকে নিয়ে আসতে হবে আগে, তারপরে আপনি ব্যবসা করবেন। ব্যবসা এভাবে চলে না। ধন্যবাদ ডক্টর রহমান। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথে থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলে। আজ আমরা আলোচনা করছি রপ্তানি আয় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক সচিব এবং ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান। ডক্টর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা কথা বলছিলাম বাংলাদেশের এক্সপোর্ট নিয়ে, যেখানে রপ্তানি আয়ের কথা বলছিলাম। আমি একটু ওভারঅল এক্সপোর্ট নিয়ে কথা বলতে চাই। যখন আমরা আজ আলোচনা করছি, তখন 2021 সালের মধ্যে বাংলাদেশের এক্সপোর্ট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50 বিলিয়ন। এখন মোটামুটি আমরা এক্সপোর্ট করি 33 বিলিয়নের মতো, আমি বলতে পারি ডাবল। সো এই 2021 সালের মধ্যে যে ডাবল এক্সপোর্ট আমরা করতে যাচ্ছি, বা আমরা যে পরিকল্পনা নিয়েছি বা যে লক্ষ্যমাত্রা ধরেছি, সেটা অর্জন করবার জন্য যে রোড ম্যাপ প্রয়োজন, যে পরিকল্পনা প্রয়োজন, যে কৌশল প্রয়োজন, সেটাকে আসলে আমরা নির্ধারণ করতে পেরেছি কিনা। আমি এই কথাটা এই জন্য বলছি, যখন আমি বলছি আমার এক্সপোর্ট ডাবল করব, তখন আমার ক্যাপাসিটি আসলে ডাবল করতে হবে, আমার ফ্যাক্টরি ক্যাপাসিটি ডাবল করতে হবে, আমার পোর্ট এফিসিয়েন্সি বাড়াতে হবে, আমার পণ্য পরিবহনের জন্য যে ক্ষমতা দরকার, আমার যে সেখানেও আসলে সেই ক্ষমতাটাও, সক্ষমতাকে আসলে দ্বিগুণ করতে হবে। সেই দিক থেকে আমাদের হোলিস্টিক অ্যাপ্রোচ আছে কিনা আসলে। আমরা যে টার্গেট 2021 সালে বর্তমান সরকার করেছে, সেটি হচ্ছে এটাকে একটা মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার জন্য। মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে লাগলে আপনার নর্মালি মধ্যম আয়ের দেশেরগুলোর যে ট্রেড জিডিপি যে রেশিও থাকে, ট্রেড জিডিপি রেশিওকে আপনার 80-র কাছাকাছি নিয়ে যেতে হবে। 80% ট্রেড জিডিপি রেশিও, তার নিচে থাকলে হবে না। সুতরাং আপনাকে 50-এর উপরে নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি এক্সপোর্টকে 50-এর উপরে নিয়ে যেতে হবে, ইম্পোর্টও ওই 50, 55, 60-এর কাছাকাছি আপনাকে থাকতে হবে। তাহলে আপনি মধ্যম আয়ের দেশে 2021 সালে পৌঁছতে পারবেন। তো একটা খুশির কথা, ইতিমধ্যেই আমরা নিম্ন মধ্য আয়ের দেশে আমরা পরিণত হয়েছি। তো আমাদের এই আশা রয়েছে যে আমরা 2021 সালে যাব। এটার জন্য আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, প্রথম কাজ কি করতে হবে, আপনার সাপ্লাই সাইড ক্যাপাসিটি বাড়াতে হবে। সাপ্লাই সাইড ক্যাপাসিটি কিভাবে বাড়াবেন, বোথ ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, আর আরেকটা হচ্ছে লেবারের প্রোডাক্টিভিটি অ্যান্ড ক্যাপাসিটি বাড়ানো, স্কিল, লেবার স্কিল বাড়াতে হবে। বাড়ালে আপনার প্রোডাক্টিভিটি অফ দি লেবার বাড়বে, আর ইনভেস্টমেন্ট বাড়ালে আপনার ক্যাপিটাল, যেটা আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে। এটা আপনার দরকার। ডিমান্ড সাইডে মার্কেট ইজ হিউজ। আমরা বাংলাদেশ এখন পর্যন্ত ওয়ার্ল্ডের ইভেন 1% এক্সপোর্ট করি না, সুতরাং ডিমান্ড সাইডে আমাদের কোনো কনস্ট্রেন্ট নেই। আর একটা কি করতে হবে আমাদের দেশের, যে আমাদের প্রোডাকশন এফিসিয়েন্সিটাকে বাড়াতে হবে। প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়াতে গেলে প্রোডাকশন প্রসেসে আমাদের যে কস্টগুলো আছে, সে কস্টগুলো কমাতে হবে, স্কিল এফিসিয়েন্সি আবার বাড়াতে হবে। এখন প্রোডাকশন সাইডে আমাদের যে কস্টগুলো আছে, তো প্রথমেই আসে দেখুন ফাইন্যান্সিং কস্ট। আমি ফাইন্যান্সিং কস্টটাকে
বাংলাদেশে একটা অদ্ভুত দেশ, আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করেন আমি কোনো কিছুর সাথে মিলাতে পারি না। সেটা হলো এই দেশে লোকাল কারেন্সি সাপ্লাই বাড়ে কিন্তু ইন্টারেস্ট রেট কমে না। এখনো বাংলাদেশে ডবল ডিজিট ইন্টারেস্ট রেট কি কারণে আছে, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা কার স্বার্থে আছে তাও আমি জানি না। বাংলাদেশের ইনভেস্টমেন্ট রেট অফ ইনভেস্টমেন্ট গ্রোথ ইজ লোয়ার দ্যান দি রেট অফ সেভিংস গ্রোথ। তার মানে সেভিংস বেড়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। সো দিস আর ভেরি ডেঞ্জারাস থিং। এটাকে দীর্ঘকাল এটা চলতে দেওয়া যাবে না। দীর্ঘকালে আমাদের এদিকে ফরেন রিজার্ভ বাড়তে 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 প্রচুর বেড়ে যাচ্ছে। আমাদের ফরেন রিজার্ভ বেড়ে যাচ্ছে কেন? কারণ আমাদের ক্যাপিটাল ইম্পোর্ট কম হচ্ছে। আমরা ইম্পোর্ট পেমেন্ট যদি করতাম, ইনভেস্টমেন্ট যদি বাড়তো, তাহলে ওটা বেড়ে যেত। তাহলে কি হতো, আরো কিছু লোকাল মানি সাপ্লাই কমতো। কারণ এখন আমাদের রেমিটেন্সের মাধ্যমে যে টাকাগুলো আসে, সে টাকাগুলো লোকাল কারেন্সিতে মার্কেটে চলে যায়। আমরা রিজার্ভটা ধরে রাখতেছি, কিন্তু এই রিজার্ভ দিয়ে যদি আমরা ইম্পোর্ট ফাইন্যান্স করে ফেলতাম, তাহলে পরে আমার কিন্তু আবার আমি ওই লোকাল মানিটা বাজার থেকে তুলে নিতে পারতাম। এইটা হতো একটা আর্থিক সুব্যবস্থাপনা। কিন্তু যাই হোক, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমাদের নাম্বার ওয়ান, ইন্টারেস্ট রেট কমাতে হবে। ইন্টারেস্ট রেট কমাতে হবে এবং ব্যাংকে যে ডিফল্ট কালচারের যেটা ডেভেলপ করেছে, এই ডিফল্ট কালচারকে বন্ধ করতে হবে। থার্ড হচ্ছে আপনার দেয়ার আর আদার কস্ট অফ ডুইং বিজনেস। আমাদের এখানে ট্রান্সপোর্টেশন একটা বিরাট কস্ট। ট্রান্সপোর্টেশন আমাদের এখন ঢাকার থেকে চিটাগং যেতে এখন তো গুড টাইম, ব্যাড টাইমে তো সেটা ব্যাড টাইমের কথা বাদ দেন, গুড টাইমে ঢাকা থেকে চিটাগংয়ে একটা পণ্যের পৌঁছাতে আমার মনে হয় মিনিমাম 12 ঘন্টা টাইম লাগে উইথ দি ট্রাফিক জ্যাম। আমরা একটা থরো রোড এখনো করতে পারিনি। হোয়ারাজ আপনি যদি এটা মালয়েশিয়া বা থাইল্যান্ডের কোথাও যান, সেখান থেকে তাদের সমুদ্র বন্দরে যাইতে 1 থেকে 2 ঘন্টা অনলি লাগে। সো একটা বিরাট কস্ট হয়ে যায় আমাদের এই ট্রান্সপোর্টেশনের সাথে। এবং আমাদের এই যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট বোথ সেক্টরে আমরা একটা জায়গায় একটা সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে এই কাজগুলো না করার ফলে আমাদের পেপার ওয়ার্কও প্রচুর বেশি, টেবিল থেকে টেবিল এগুলোকেও কমাতে হবে। এই কস্ট অফ ডুইং বিজনেসটাকে যদি আমরা কমায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের প্রাইস এফিসিয়েন্সিটা বাড়বে। আমাদের ইন্ডাস্ট্রিগুলো প্রফিটেবল হবে, তখন আমাদের এক্সপোর্টাররা তখন কম্পিটিটিভ হবে অ্যান্ড দে উইল গো ফর মোর এক্সপোর্ট। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাকে যদি মিডল ইনকাম কান্ট্রিতে যেতে হয় এবং সেটাকে যদি সাস্টেইনেবল করতে হয়, আমি গেলেই হবে না, শুধু সাস্টেইনেবল করতে হয়, তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে। একটা হলো নিজের ডোমেস্টিক মার্কেটটাকে বাড়াতে হবে, আর সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে অন্যের জন্য জিনিস তৈরি করে আপনাকে টাকা ইনকাম করে দেশে নিয়ে আসতে হবে। সুতরাং এই দুটি কাজ করার জন্য আপনার যে ইম্পেডিমেন্টগুলো আছে, স্ট্রাকচারাল যে বোটলনেকগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচারে যে বোটলনেকগুলো আছে, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে যে বোটলনেকগুলো আছে, আমাদের লেবারের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে বোটলনেকগুলো আছে, এবং ইনভেস্টমেন্ট এবং সেভিংসের যে একটা প্যারাডক্স হয়ে রয়েছে, এই জিনিসগুলোকে দূর করতে হবে। এবং মোর অ্যান্ড মোর আমাদের পলিসিগুলো প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্ট যাতে আরো বাড়ে, এবং এই বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে পিপিপির পার্টিসিপেশন যাতে বাড়ে, ম্যানেজমেন্ট যাতে প্রাইভেট সেক্টরে যে একসময় প্রপারলি ম্যানেজ করতে পারে, তাহলে পারেই আমাদের এই জায়গায় যাওয়া সম্ভব। ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান। আমাদের সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে আজকে। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।